মাথায় রাখেন আর কি। তাম্বুলের কি ব্যাপার, এতক্ষণ পরে আবার রেকর্ডের কথা বলে গেল। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে দানখণ্ড। দানখণ্ডের মধ্যে কি আছে যে, আচ্ছা এইখানে উম কৃষ্ণ হচ্ছে রাধার কাছে কিছু একটা চায়, সে দান করবে কিনা, হ্যাঁ সেটা নিয়ে হচ্ছে এখানে আলোকপাত করছে। ছোট একটা ইনসিডেন্ট, এগুলো আসলে নাটকের স্বর্গের মতন আর কি, বিভিন্ন যে ছোট ছোট স্বর্গ থাকে সেরকম। এরপরে নেক্সট হচ্ছে নৌকাখণ্ড। নৌকাখণ্ড হচ্ছে যে যমুনা নদী থাকে, এটা পারাবে, তো কৃষ্ণ হচ্ছে রাধারে নিয়ে নৌকায় পার করবে, এইটাই হচ্ছে নৌকাখণ্ড। তার সাথে আরো অনেক সখী টখী থাকে, একসাথে পার করবে, এই জিনিসটা হচ্ছে নৌকাখণ্ডের মধ্যে প্রকাশ পেয়েছে। তাহলে জন্ম, তাম্বুল, দান, নৌকা। নৌকার পরে এরপর হচ্ছে কি, ভারখণ্ড। ভার মানে হচ্ছে কি, আপনি একটা জিনিসের ওই যে ভার গ্রহণ করতে মানে ভার বয়ে পারেন না, এটা যেরকম করে বুঝায় জিনিসটা এইটাই। তো এই ভারখণ্ডের মধ্যে কি হয়, আচ্ছা ভার খণ্ডের মধ্যে হচ্ছে আহ রাধারে হচ্ছে বৃন্দাবনে নিয়ে যায়, হ্যাঁ। এবং ওইখানে এই যে বৃন্দা যে শব্দটা, এই বৃন্দা শব্দটার মানে হচ্ছে তুলসী। আর রাধার সমার্থকও হচ্ছে বৃন্দা। তো রাধারে আর কি ইমপ্রেস করার জন্য সে একটা পতিত জমি থাকে, সে পতিত জমি চারপাশে সে আর কি তার আধ্যাত্মিক বলে এখানে তুলসী গাছ, বড় বড় তুলসী গাছ বানায় ফেলে, বনের মতন বানায় ফেলে। তুলসী গাছের হচ্ছে আর একটা সমর্থক বৃন্দা, ওই বৃন্দা থেকে বৃন্দাবন হয়েছে। এরপরে আসে হচ্ছে ছত্রখণ্ড। ছত্র মানে হচ্ছে ছাতি, সে ছাতি ধরছে, এইটাই। ছাত্রখণ্ডের পরে হচ্ছে, আচ্ছা এরপর আবার আসে হচ্ছে বৃন্দাবন খণ্ড। আচ্ছা এইখানে এই যে সিকোয়েন্স ব্রেক হয়ে গেছে, বৃন্দাবন হচ্ছে এইটা, বৃন্দাবন খণ্ড যেটা সেইটা এইটা। আর ভারখণ্ড যেটা, ভারখণ্ড হচ্ছে যে নৌকার পরে আহ যমুনা নদী যে পার হবে, এই পার হওয়ার সময় সে হচ্ছে তারে বলে যে আহ এটাতে এত ডিটেল, রাধার হাতে অনেক কিছু থাকে যেটা সে বিক্রি করতে যাবে, কৃষ্ণ বলে যে সেটা আমি নিয়ে যাচ্ছি, ভার আমি ভার বহন করে পার করে দিচ্ছি সেইটা। তো এরপরে থাকে ছত্র। ছত্র হচ্ছে ছাতি ধরবে শুধু সেইটুক। এরপর বৃন্দাবন, যেটা এই যে প্রথমে বললাম সেটা, এটা বৃন্দাবন। আচ্ছা বৃন্দাবনের পরে নেক্সট হচ্ছে কালীয় দমন। কালীয় দমন হচ্ছে, এই কালীয় হচ্ছে একটা সাপ, হ্যাঁ। কালীয় নামে একটা নাগ ছিল, অনেকগুলা মাথা। সেই কালীয় নাগরে ওই যমুনা নদী হচ্ছে এই কালীয় নাগের সাপে বিষে নীল হয়ে যাইতেছে, কেউ জল ব্যবহার করতে পারতেছে না। তো সে যায় হচ্ছে কালীয় নগরে ইয়ে করে, বধ করে। তো এটা হচ্ছে কালীয় দমন। কালীয় দমন পরে হচ্ছে যমুনা খণ্ড, ওই নদী নিয়ে কথাবার্তা বলছে। যমুনা খণ্ডের পর হচ্ছে হাড় খণ্ড, গলার একটা হাড় আছে সেই হাড়ে নিয়ে কথাবার্তা বলছে। হাড় খণ্ডের পরে নেক্সট হচ্ছে বান খণ্ড। বান খণ্ড মানে কি, বান দ্বারা বুঝায় ওই যে আপনারা শুনছেন না, অমুক তমুক হচ্ছে বান মারছে, যে এইখানে হচ্ছে কৃষ্ণ হচ্ছে রাধারে প্রেমবাণ ছুড়ে মারে, হ্যাঁ প্রেমবাণ মারার পরে রাধা হচ্ছে কৃষ্ণের হচ্ছে প্রেমে পড়বে, ব্যাপারটা এরকম। এ হচ্ছে বানখণ্ড। এবার বানখণ্ডের পরে নেক্সট হচ্ছে বংশীখণ্ড। আহ এইখানে লিখি, বানখণ্ডের পর হচ্ছে এই যে বান, বানখণ্ডের পর বংশী, বংশীখণ্ডের পর হচ্ছে বিরহ। এই তিনটাই ব দিয়ে। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম প্রথমে হচ্ছে জন্মখণ্ড, শ্রীকৃষ্ণ কেমনে জন্ম হইলো, তাম্বুল খণ্ডে পান খাওয়ানোর কথা বলছে, দান খণ্ডে তারে দান করার কথা বলছে রাধারে, নৌকা খণ্ড হচ্ছে নৌকায় করে তারে পার করবে, পার করার সময় তার যে জিনিসপাতি আছে সেটা সে ভার বহন করে নিয়ে যাবে সেইটা। এরপরে নেক্সট হচ্ছে ছত্রখণ্ড, ছাতি ধরে সামনে গেছে সেইটা। এরপর হচ্ছে বৃন্দাবন খণ্ড, তারে এই যে মানে ইমপ্রেস করার জন্য বৃন্দাবন পতিত জমির এটা বানাইছে। এটা গেল, তাহলে এই হচ্ছে আমার সিকোয়েন্স, এই 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 এইখানে আসলো হচ্ছে সতেরোর পরে বৃন্দাবন। বৃন্দাবনের কি, বৃন্দাবনের পর হয়েছে কালী, কালীমনের পরে যমুনার পর হার, হারের পরে বান। আর বান মারছে মানে কি, এবার সে প্রেমে পড়ছে। এই যে প্রেমে পড়লো, প্রেমে পড়ার পরেই হচ্ছে কৃষ্ণ বাঁশি বাজালে সে আর ঘরে থাকতে পারে না, বেরোয় আসে। আর এরপরে কৃষ্ণ মাঝখানে কি করে, তার যে মামা থাকে কংস মামা, এই কংস মামারে বধ করতে মথুরায় চলে যায়। রাধার সাথে আর দেখা সাক্ষাৎ হয় না, তখন রাধা হচ্ছে বিরহে পড়ে। এটা হচ্ছে বিরহ খণ্ড। এরপরে যে দুই তিন পাতা সেটা আর খুঁজে পাওয়া যায় না। তার মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষের কি পরিণতি হইলে এটা আর জানা যায় না। এই হচ্ছে মোটামুটি 13টা খণ্ড।
এটা আমি আপনাদের সামারি আকারে বললাম। জীবনও 13টা খণ্ডের নাম লিখতে আসার কথা না, কোচিং সেন্টারে আসতে পারে। যদি দুই একটা খণ্ডের আসেও, যে অনুসারে যেটা বুঝছেন সেটাই বলে দিবেন। আর মোটামুটি এটা একটা সিকোয়েন্স। আচ্ছা, এই পর্যন্ত আপনারা মোটামুটি যেটুকু আলোচনা করলাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে, আপনারা বুঝছেন কিনা এটা একটু আমাদের বলেন। শেখর ভাই আর কতক্ষণ লাগবে? আহ ভাই আরো 10 মিনিট ক্লাস আছে নাকি এরপরে আরো? হ্যাঁ, যে ইসের শাকির ভাইয়ের ক্লাস আছে, শাকির ভাইয়ের ক্লাস আছে, উনি তাহলে অলরেডি তাহলে আছেন আমি পাঁচ উপস্থিত। মিনিটে 5 মিনিটে আচ্ছা, শেষ করে শেষ দিচ্ছি। করে দিয়ে একটু একটু একটা কাজ করেন, প্রথম থেকে যা পড়াইছেন ওইটা একটা রিভিউ দিয়ে দিন 3-4 মিনিটের। ওটার ওই যে রেকর্ডটা করা আচ্ছা হয়েছিল আচ্ছা না, রেকর্ডটা পুরোটা করা হয় নাই, একটু রিভিউ দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, একটা কোটেশন আমি লিখে রাখলাম। যাই হোক, আর একটু বড় লেখা আছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আর এর পরের দিন আমরা মধ্যযুগের বাকি অংশের মধ্যে যাব। আজকে অনেক বেশি অন্য আলোচনা করতে হলো, কিভাবে কি সাজাইতে হয় সেটা। এখন আপনারা 2-1 মিনিটে বলেন যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা লেখেন কারোর যদি কোনো ইয়ে থাকে। আমি আবার একটু পুরোটা আপনাদের বলি। আমরা হচ্ছে পুরা প্রশ্ন দেখার পরে দেখি যে মধ্যযুগ থেকে কি পরিমাণ প্রশ্ন আসছে, 35 থেকে 45 পর্যন্ত। তো এখানে প্রশ্ন আসার হার অনেক কমছে। তার মানে এখানে আমাদের অনেক ডিটেল পড়ার কোনো কিছু নাই। আমরা টপিক ওয়াইজ পড়বো, শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে পড়বো, মঙ্গল কাব্য নিয়ে পড়বো। যে জিনিসটা নিয়েই পড়ি না কেন সেটা একটা সামারি আকারে পড়বো। এবং যেটাই পড়ি সেটা হচ্ছে, যেটুক পড়ছি সেটা ওই প্রশ্নের ভিতরে দিয়ে আসার চেষ্টা করব। আমরা হচ্ছে এখানে অন্ধকার যুগ নিয়ে পড়ছি। অন্ধকার যুগের মধ্যে হচ্ছে সাহিত্য নিদর্শন কি কি আছে, শ্রীহর্ষের, রামাই পণ্ডিতের, হলাদ মিশ্রের, এগুলো নিয়ে আমরা পড়ছি আর কি। আচ্ছা, সমস্যা নাই আপু, খাতা প্রেজেন্টেশন নিয়ে চিন্তা করার কিছু নাই। রেকর্ড না হইলো, রেকর্ড পরে দেখার চিন্তা ভুলে যান। একদম লাইভ যেটা মাথায় নিতে পারেন এটাই মাথায় থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে এইখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের হচ্ছে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমরা বলছি যে এই প্রশ্নগুলো আসতে পারে। হ্যাঁ, এখন সেই প্রশ্নের রেসপেক্টে আমরা এই প্রশ্নের ভিতরে যাই পড়ি না কেন, ধরেন আসলো সমাজ ব্যবস্থা, আমরা যে আবিষ্কার করছি আবিষ্কারের কথা এখানে দিব। ধরেন আসলো চরিত্রের মধ্যেও আমরা ভূমিকা আবিষ্কারের কথা লিখে, তারপর হচ্ছে এই চরিত্রগুলো, ওই যে 13টা খণ্ড পড়লাম যেটা বুঝছি সেই অংশটা এখানে দিব। আর ওই যে কোটেশনটা পড়ছি ওই কোটেশনটাই এখানে দিয়ে দিব। রচনার শৈলী আসলো একই কথা। এইটা রচনা হচ্ছে অনন্ত বড় চণ্ডীদাস। এই চণ্ডীদাসকে নিয়ে আমরা চণ্ডীদাস সমস্যা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলাপ আলোচনা করব। এই হচ্ছে মোটামুটি, আমরা তাহলে শুধু আজকে শ্রীকৃষ্ণ কীর্তন এটার অন্ধকার যুগ এই দুইটা জিনিস দেখলাম। পরের দিন মঙ্গল কাব্য থেকে শুরু করব। আর খাতা প্রেজেন্টেশনের জিনিস এই 30 সেকেন্ডে বলে দিই, যা আপনাদের 5টা প্রশ্ন আসবে 2 পেজের মতন লিখবেন, এবং এইখান দিয়ে শুরু করবেন, এইখানে শেষ করবেন, মাঝখানে যেন অন্য প্রশ্ন শুরু করেন না। আর বডিটা এরকম হবে যে আমি এটা ভূমিকা দিব, মূল বডির মাঝখানে হচ্ছে কোটেশন দিব একটা নীল কালিতে, লাস্টে উপসংহার দেবো। খুবই সিম্পল একটা জিনিস, কঠিন কিছুই না। আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। ভাইয়া ওই মানে আপনারা কি কোনো মানে এরকম পিডিএফ শেয়ার করবেন, মানে হচ্ছে ধরেন মানে এই কিছু বুঝতে কোটেশন পারছি। প্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ক্লাসগুলো আসলে 2-4টা দাঁড়ানোর পরেই, মানে যখন এই আধুনিকে যাব তখন ধরেন এইখান দিয়ে মোটামুটি এটা দিয়ে দিব, সমস্যা নেই। কোটেশন পিডিএফ হোক, এটা পাবেন। রিসোর্স নিয়ে ভাই চিন্তা করেন না, কিন্তু মানে নিজেরা আর কি একটু মানে পড়াশোনা। এখন তো সময় কম, এই কারণে বলতেছিলাম আর কি। বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। আর নিজেরা যেটুক যে গাইড থেকে পড়েন না কেন একটু সাজাই গুছাই পড়েন আর কি, যেভাবে বললাম এই স্টাইলে। আর আশা করি আপনাদের আপনার প্রশ্ন নেই, পরের দিন আবার দেখা হবে। আপনাদের পরবর্তী ক্লাসটা করেন মনোযোগ দিয়ে। ভাইয়া জি জি ভাইয়া ভাইয়া একটু জি। বাংলা ব্যাকরণের হচ্ছে প্রথম ক্লাসে প্রমিত বাংলা উম, বানানের যে নিয়মটা ছিল, ওটার হচ্ছে মার্ক করার যে হুম হুম কপিটা হুম হুম। ওইটা দেয়া, মানে দেয়া হয়েছে, ওইটার ফ্রেশ কপিটাও যেন ভাইয়া দেয়া হয় একটু। আমি গ্রুপে বলছিলাম, আচ্ছা, কিন্তু ঠিক আছে। হচ্ছে ভিক্টরস এ হ্যাঁ হ্যাঁ, কেউ ঠিক কোনো আছে ঠিক আছে। রিসিভ করে। আচ্ছা, সমস্যা নেই, ওকে পাওয়া ভাই, যাবেন। ওটা আমি মনে হয় ওইটা দিছিলাম প্লিজ। না সেজন্য। জি জি, ঠিক আছে, ওকে ভাই। থ্যাংক ঠিক ইউ আছে, ভাই। থ্যাংক ইউ।
রাফি ভাই